খবর শুনছেন কলকাতা নিউজ টিভি চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুজো দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, 7 জনের আহত বহু, গ্রেফতার হোটেলের মালিক। পার্টি অফিসে ঝুলন্ত দেহ এবং 233 শব্দে সুইসাইড নোট, তৃণমূল নেতা আশিসের মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন, নানান দিক। তোলাবাজি করলে দল থেকে ছাঁটাই, বঙ্গ বিজেপি বিধায়কদের চূড়ান্ত হুঁশিয়ারি শমিকের। মার্কিন সেনা মারলেই $30,000 পুরস্কার দ্বিগুণ মহিলাদের, যুদ্ধের আবহে বিতর্কিত ঘোষণা ইরানের। প্রায় 800 গ্রামের আরডিএক্স, বিএসএফের ক্যাম্প উড়িয়ে দেওয়ার চক্রান্ত। ককরোচ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্য জুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা। সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল, দিনভর ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়, 3 জেলায় লাল সতর্কতা। কতদিন চলবে দুর্যোগ, দেখে নিন। পুরুলিয়া সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জোড়া প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। স্বাধীনতা দিবসের আগের রাতে হেনস্থা, তৃণমূলের মহুয়ার পাশে দাঁড়িয়ে বিতর্কে সিপিএমের মহিলা সংগঠন। শ্রাবণের শেষ সোমে জল ঢালতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি, মন্দিরেই পদপিষ্ট হয়ে মৃত 7 পুণ্যার্থী। যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেফতার লিভ ইন পার্টনার সহ 2। হোয়াটসঅ্যাপে বাংলাদেশে বেআইনি অস্ত্র কারবার, বনগাঁয়ে ধৃত 4 জনকে জেরা করে বিস্ফোরক তথ্য। কেন যৌতুকগৃহে হলো তারাপীঠের হোটেল? অ্যালার্ম সিস্টেমটাই বন্ধ ছিল। আগুন লাগা নিয়ে বড় দাবি বিধায়কের। রক্ত ও প্লাজমা পাচার রুখতে এবার কড়া নিয়ম আসছে, নিজস্ব গাইডলাইন গড়া হলো 7 সদস্যের বিশেষজ্ঞ কমিটি। 250 কোটির মেগা স্ক্যাম, ভাগ না পেলে কি কেউ চুপ থাকে? মমতাকে চাঁচা ছোলা আক্রমণ অগ্নিমিত্রার। দিল্লির মেট্রোয় সিকিউরিটি জওয়ানের হুলস্থুল, মহিলা যাত্রী ছবি তুলে ধরা পড়তেই সার্ভিস গান তাক, বরখাস্ত অভিযুক্ত। সবাইকে ফাঁসি দেওয়া হোক, বিস্ফোরক অভিযোগের সোচ্চার রত্না দেবনাথ, আরজিকর কাণ্ডে কাঠগড়ায় নির্মল। 4 ঘন্টা এন্টালি থানা তালাবন্দি করে বিক্ষোভ মার খাওয়া গোষ্ঠীর, বিজেপির 2 আইনজীবীর লড়াই প্রকাশ্যে। রাফাল ফাইটার জেটের থেকেও বড় প্রতিরক্ষা চুক্তি, অজগরের মতো ঘুমিয়ে থাকবে এই সাবমেরিন, ঘুম ভাঙলেই শত্রু সাফ। 4 বছর পর মুম্বাই থেকে গ্রেফতার ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত মাসাদ, বর্ধমান আদালতে চলছে বকটুই গণহত্যার মামলাও। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। বীরভূমের অন্যতম পর্যটন ও তীর্থকেন্দ্র তারাপীঠে ভোররাতে বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত 7 জন আবাসিকের। ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর 4:30 নাগাদ তারাপীঠ থানার ঢিলছোড়া দূরত্বে পুকুর পাড়ে অবস্থিত বিদিশিনী নামে একটি বেসরকারি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে আচমকাই আগুন লাগে। গভীর রাতে অধিকাংশ আবাসিক যখন ঘুমিয়েছিলেন, সেই সময় আগুন লাগায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোটেলের ভিতর থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখে স্থানীয়রা খবর দেন পুলিশ ও দমকলকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি হোটেলের ভিতরে আটকে পড়া আবাসিকদের উদ্ধারের কাজ। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। এরপর হোটেলের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে দগ্ধ অবস্থায় 7 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে গুরুতরভাবে দগ্ধ হন আরও বেশ কয়েকজন আবাসিক। তাদের দ্রুত উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দিনহাটা এলাকার বাসিন্দা। ফলে খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্যরা তারাপীঠ ও রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। অনেকেই হাসপাতালে এসে স্বজনদের খোঁজ করছেন। অগ্নিকাণ্ডে আহত হোটেল আবাসিক মুনমুন মণ্ডল জানান, তার মা সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য ওই হোটেলে ছিলেন, কিন্তু আগুন লাগার পর তাদের এখনও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ফলে পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারাপীঠ থানার পুলিশ এবং রামপুরহাট থানার পুলিশ। দমকল বাহিনী ও পুলিশের পক্ষ থেকে যৌথভাবে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হয়। হোটেলের ভিতরে আর কেউ আটকে রয়েছে কিনা তা নিশ্চিত করতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়।
দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে আগুন লাগলো এবং আগুন এত দ্রুত কিভাবে ছড়িয়ে পড়ল তা এখনও স্পষ্ট নয়। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কিনা, বৈদ্যুতিক সংযোগে কোনো ত্রুটি ছিল কিনা এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি হোটেলের সিসিটিভি ফুটেজ, বৈদ্যুতিক সংযোগ এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হতে পারে বলে জানা গিয়েছে। ভোরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে তারাপীঠে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রামপুরহাটের প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। পরিবার সূত্রে জানা যায়, মৃত্যুর আগের রাত পর্যন্ত তিনি স্বাভাবিকই ছিলেন। ভাইয়ের সঙ্গে রাত পর্যন্ত গল্প করেছেন, খাওয়া দাওয়া করেছেন এবং পরে নিজের ঘরে ঘুমোতে যান। স্বাধীনতা দিবসেও তাকে স্বাভাবিকভাবেই দেখা গিয়েছিল। রবিবার ভোরে প্রতিদিনের মতো ঠাকুর প্রণাম করতে নিচ তলায় দলীয় কার্যালয়ে যান আশিস। দীর্ঘ সময় না ফেরায় তার স্ত্রী ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে পুলিশ ঢুকে তার দেহ উদ্ধার করে। ঘরের ভিতরে একটি চিঠিও পাওয়া যায়, যা প্রাথমিকভাবে সুইসাইড নোট বলে মনে করা হচ্ছে। চিঠিতে আশিস দাবি করেছেন, ছাত্রজীবন থেকে রাজনীতিতে থাকলেও তিনি কোনো দিন দুর্নীতির সঙ্গে যুক্ত হননি। তাকে কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে বলেও উল্লেখ রয়েছে। তবে চিঠিটি সত্যিই তার লেখা কিনা তা ফরেন্সিক পরীক্ষার পরই নিশ্চিত হবে। মৃত্যুকে ঘিরে আরও প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্যদিকে রাজনৈতিক নেতাদের একাংশের দাবি, আশিসকে মানসিকভাবে চাপে রাখা হয়েছিল বা তাকে অপমান ও হেনস্থার মুখে পড়তে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজনৈতিক বৈরিতার কথা উল্লেখ করেছেন। কুণাল ঘোষের অভিযোগ, সমাজ মাধ্যমে তাকে লক্ষ্য করে হুমকিও দেওয়া হয়েছিল। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অ্যান্টেম্পটেড নন কন্টিনিউয়াস হ্যাঙ্গিংয়ের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ জীবিত অবস্থাতেই ফাঁস লাগার বিষয়টি সামনে এসেছে। ফলে আত্মহত্যার তত্ত্ব আপাতত জোরালো হলেও কেনই এমন সিদ্ধান্ত এবং কোনো প্ররোচনা ছিল কিনা সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। আশিসের মোবাইল, চিঠি, ফরেন্সিক রিপোর্ট এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখেই তদন্তকারীরা মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পারবেন। ঠিক তখনই দলীয় বিধায়কদের একাংশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কাটমানি, তোলাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজন হলে 20 থেকে 30 জনের বিধায়ককে দল থেকে বের করে দিতেও শীর্ষ নেতৃত্ব পিছপা হবে না। রবিবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত বিজেপির এক রুদ্ধদ্বার প্রশিক্ষণ শিবিরে দলের 2 কেন্দ্রীয় শীর্ষ নেতা সুনীল বানসাল ও শিবপ্রকাশের উপস্থিতিতে এই সুর চড়ান রাজ্য সভাপতি। সভায় বিভিন্ন জেলার সভাপতি, বিধায়ক, রাজ্য পদাধিকারী ও মন্ত্রীরা উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে খবর, সবার মঞ্চ থেকে শ্রমিক ভট্টাচার্য সরাসরি বলেন, আমাদের বেশ কয়েকজন বিধায়কের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এসব কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিধায়কদের সতর্ক করে তিনি মনে করিয়ে দেন, আমাদের 208 জন বিধায়ক রয়েছে। এখান থেকে 30 জন কমে গেলেও সরকারের অস্তিত্ব নিয়ে কোনো সমস্যা হবে না। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা হয়েছে। নিজ শক্তিতে নয়, দলের জন্যই প্রার্থীরা জয়ী হয়েছেন উল্লেখ করে তিনি সংযোজন করেন, কেউ ভাববেন না যে আপনারা নিজেদের ক্ষমতায় জিতেছেন। দলের লড়াইয়ের কারণেই আজ এই জয়। তাই এমন কিছু করবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। যারা ভোটে হেরেও তোলাবাজির দোকান খুলে বসেছেন, দলের কাছে কিন্তু তাদের সবার খবর আছে। উল্লেখ্য, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ইতিমধ্যে প্রায় 250 জন নেতা কর্মীকে শোকজ করা হয়েছে এবং প্রায় 25 জনকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারেও কয়েকজন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। সেই আবহে দল ও প্রশাসন উভয় স্তরেই যে কড়া নজরদারি চলছে তা রবিবার বৈঠক থেকেই পরিষ্কার করে দেওয়া হলো। অন্যদিকে বঙ্গ বিজেপির সভাপতির এই অবস্থানকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান, শ্রমিকবাবু হয়তো মন থেকেই বলেছেন, কিন্তু বিজেপির কাজের সঙ্গে কথার মিল নেই। একদিকে নিজের দলের 20-25 জনকে তাড়ানোর কথা বলছেন, আর অন্যদিকে তৃণমূলের দুর্নীতিগ্রস্তদেরই দলে টেনে নিচ্ছেন। মার্কিন সেনাকে মারলেই মিলবে নগদ $30,000, আর এই কাজ যদি কোনো মহিলা করেন তবে পুরস্কারের অঙ্ক বেড়ে হবে দ্বিগুণ, অর্থাৎ $60,000। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতিতে দেশের নাগরিকদের জন্য এমনই অভাবনীয় বিতর্কিত মাথার দামের ঘোষণা করল ইরান সেনা। ইরানি সেনাপ্রধান আমির হাতামি স্পষ্ট জানিয়ে দিয়েছেন,
দেশের বিপুল সংখ্যক নাগরিক আমেরিকা বিরোধী যুদ্ধে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় এই বিশেষ পুরস্কারের পরিকল্পনা করা হয়েছে। কোনো ইরানি নাগরিক যদি হামলাকারী কোনো মার্কিন সেনাকে হত্যা করতে পারেন বা বন্দি করে সেনার হাতে তুলে দেন, তবে তাকে এই বিশাল অঙ্কের অর্থ দেওয়া হবে। নগদ পুরস্কার সাধারণ নাগরিকদের জন্য $30,000 বা 5 মিলিয়ন তোমান এবং মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ বা $60,000 ঘোষণা করা হয়েছে। অস্ত্রের বাড়তি দাম। যে অস্ত্র ব্যবহার করে মার্কিন সেনাকে খতম করা হবে সেটি দ্বিগুণেরও বেশি দামে কিনে নেবে সরকার এবং বিনিময়ে ওই ব্যক্তিকে দেওয়া হবে একটি নতুন অস্ত্র। বিশেষ সম্মান। ব্যবহৃত সেই ঐতিহাসিক অস্ত্রটি সরকার পরে একটি জাদুঘরে সসম্মানে সংরক্ষণ করে রাখবে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে জুনে স্বাক্ষরিত 60 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার মুখে, কিন্তু দুই দেশে দ্বন্দ্ব কমেনি। বিশেষ করে হরমুজ প্রণালী ও দক্ষিণ ইরান সংলগ্ন এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে। সেনাপ্রধান হাতামের দাবি, যুদ্ধের কারণে আমেরিকার সামরিক শক্তির ফাঁক বা দাবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসে পড়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীতে আর কোনো মার্কিন প্রবেশের অনুমতি নেই। উল্লেখ্য, সাম্প্রতিক যুদ্ধ চলাকালীন এ পর্যন্ত অন্তত 17 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, যার একটি ঘটনাও ইরানি ভূখণ্ডের ভেতরে ঘটেনি। অধিকাংশই ইরাক বা জর্ডানের মতন প্রতিবেশী দেশে প্রাণ হারিয়েছেন। সেই আবহে সেনাপ্রধানের এই নজিরবিহীন ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাধীনতা দিবসের পরে কি বিএসএফ এর পোস্ট উড়িয়ে দেওয়ার চক্রান্ত? পাঞ্জাবের অমৃতসর গ্রামীণ পুলিশের অন্তর্গত সীমান্তবর্তী অংশ থেকে উদ্ধার হলো টাইম বোমা। প্রায় 700 থেকে 800 গ্রাম আরডিএক্স বা আইইডি উদ্ধার করলো অমৃতসর গ্রামীণ পুলিশ এবং স্পেশাল ইন্টেলিজেন্স সেল। একই সঙ্গে উদ্ধার হয়েছে টাইমার, ব্যাটারি, বেশ কিছু তার এবং বিওপি লেখা একটি কাগজ। একটি লোহার বাক্সতে এই বিস্ফোরক এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স সেল সূত্রে খবর, এই বিওপি অর্থাৎ বর্ডার আউটপোস্ট যে কারণেই মনে করা হচ্ছে কোনো একটি গুরুত্বপূর্ণ বর্ডার আউটপোস্ট করানোর পরিকল্পনা করেছিল জঙ্গিরা। উদ্ধারের পর নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে বম্ব ডিসপোজাল স্কোয়াড আইইডিটি সফলভাবে নিষ্ক্রিয় করে। সম্প্রতি ওই এলাকা থেকে কিছু দূরেই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল। ফের একই কায়দায় বিস্ফোরক উদ্ধার হলো, তাও টাইমার এবং অন্যান্য উপকরণ নিয়ে। স্বাভাবিকভাবেই পাঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স সেল সূত্রে খবর, আগামী দিনে বড়সড় নাশকতার পরিকল্পনা তৈরি করা হয়েছে পাঞ্জাব এবং লাগোয়া হরিয়ানা বা দিল্লি ঘিরে। এই পরিকল্পনা বারবার ভেস্তে দিচ্ছে পাঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স সেল। কিন্তু কেন এই বেপরোয়া মনোভাব জঙ্গি বা স্লিপার সেলের, সেটাই মূলত তদন্ত করে দেখছে পাঞ্জাব পুলিশের ইন্টেলিজেন্স সেলের গোয়েন্দারা। দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হওয়ার পর তাদের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজের গ্রামেও কাজ করার লক্ষ্য ছিল, আর সেই কাজ করতে গিয়ে পিতৃহারা হতে হলো বাঁকুড়ার ইন্দাসের যুবক শেখ আব্দুল হাফিজকে। গত সপ্তাহে তার পরিবারের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, মারধরে আহত হয়ে হাফিজের বাবা শেখ মাহফিজ ভর্তি হন হাসপাতালে। দিন 2 পর তার মৃত্যু হয়, আর এই মৃত্যুই নতুন করে রাজনীতির পারদ ছড়িয়েছে। জেলার গণ্ডি পেরিয়ে রাজ্যেও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। ককরোচ সদস্যের বাবার মৃত্যুতে আজই বাঁকুড়া যাচ্ছে সিজেপি প্রতিনিধি দল। রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। সামিল হচ্ছে আইসা, সিপিআইএম, লিবারেশনের মতো দলও। ইন্দাসের ওই ঘটনায় এফআইআর দায়েরের পরই পুলিশ অ্যাকশনে নামে। অভিযুক্ত সন্দেহে মোট 8 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, ধৃতদের মধ্যে একজন বিজেপি নেতা। এই ঘটনায় বিজেপির যোগ রয়েছে বলে অভিযোগও উঠেছে। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, বিজেপি নয়, দুষ্কৃতীদের কাজ এটা। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে, আইনের শাসন চলছে, দোষীরা যথাযথ শাস্তি পাবেই। তারপরও অবশ্য শেখ মাফিকের মৃত্যু গেরুয়া শিবিরের যোগ মুছে যায়নি। এ নিয়ে বিশেষ করে সরব বামপন্থীরা। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেব ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, এক যুবক স্কুল সংস্কারের দাবিতে কাজ করছিলেন বলে তার পরিবারের উপর বিজেপির গুন্ডারা আক্রমণ করেছে এবং তার বাবার মৃত্যু হয়েছে। এটা পরিকল্পিত খুন। স্কুল শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করতে চায় বিজেপি। তাই সোমবার রাজ্য জুড়ে পথে নামছে এসএফআই। পথের লড়াই জারি থাকবে। এদিকে ককরোচ জনতা পার্টির সমর্থক আব্দুল হাফিজ কাজ করতে গিয়ে এভাবে পিতৃহারা হওয়ায় তার পাশে দ্রুত দাঁড়াতে যাচ্ছে সিজেপি প্রতিনিধি দল। সোমবারই দলের অন্যতম মুখপাত্র আশুতোষ রঙ্কার নেতৃত্বে বেশ কয়েকজন বাঁকুড়া পৌঁছেছেন। ভিডিও বার্তায় আশুতোষ জানিয়েছেন, দেশ জুড়ে স্কুল পরিকাঠামো
উন্নয়ন করার যে বড় লড়াই তারা করেছেন তাতেই সামিল হয়েছেন ইন্দাসের আব্দুল হাফিজ। তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার দলের দায়িত্ব, সেই উদ্দেশ্যেই বাঁকুড়া যাবেন তারা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি গত কয়েক ঘন্টায় আরও সুস্পষ্ট হয়েছে। সোমবারের মধ্যে তার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। নিম্নচাপ আর সক্রিয় বর্ষার যুগলবন্দিতে সকাল থেকে বৃষ্টি চলছে কলকাতা এবং শহরতলিতে। প্রথমে ঝিরঝিরে বৃষ্টি হলেও বেলা যত গড়াচ্ছে বৃষ্টির দাপট তত বাড়ছে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল নিম্নচাপের কারণে কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে সোমবার। গোটা রাজ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি গত কয়েক ঘন্টায় আরও সুস্পষ্ট হয়েছে। সোমবারের মধ্যে তার শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। বর্ষাকালীন অক্ষরেখা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ অঞ্চলটির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। সোমবার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দক্ষিণবঙ্গের 3 জেলায় প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে অতি প্রবল বৃষ্টি 20 সেন্টিমিটারের বেশি হতে পারে। এছাড়া হাওড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বর্ষণের 7 থেকে 20 সেন্টিমিটারের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে কলকাতা, উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মঙ্গলবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। আবহাওয়া সংক্রান্ত আর কোনো সতর্কতা আপাতত নেই। নিম্নচাপের কারণে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে। তার বেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। এর প্রভাবে সমুদ্রে আপাতত উত্তাল রয়েছে। মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। সোমবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শুধু জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। মঙ্গলবার আলিপুরদুয়ার, দার্জিলিংয়েও ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহারের মতো উত্তরের বাকি জেলায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আজ সোমবার পুরুলিয়া জেলা সফরে মেগা 2 প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জাইকার জল প্রকল্পের সূচনার পাশাপাশি রঘুনাথপুরের শিল্প কারখানার ভূমি পুজো করবেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় জেআইসি এর পানীয় জল প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। প্রায় 1173 কোটি ব্যয়ের এই প্রকল্পে আর্থিক সহায়তা করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জেআইসিএ। পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় নিরাপদ পাইপবাহিত পানীয় জল পৌঁছে দেওয়াই প্রকল্পের মূল লক্ষ্য। জেলার 9টি ব্লকের প্রায় 29 লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনাতেই এই প্রকল্প বলে জানানো হয়েছে। জল শোধনাগার, ইনটেক ব্যবস্থা, পাম্পিং স্টেশন, জলাধার এবং বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। বিশেষ করে জলকষ্টপ্রবণ ও ভূগর্ভস্থ জলের উপর নির্ভরশীল এলাকাগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে ওভারহেড রিজার্ভার ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজ চলার পর এবার মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে। পুরুলিয়ার পানীয় জল পরিষেবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যের নতুন সরকার 100 দিন পূর্ণ করেছে মঙ্গলবার। প্রথম 100 দিনে কোন কোন উল্লেখযোগ্য কাজ হলো তা বিশদে তুলে ধরতে রাজ্য প্রশাসনের অন্দরে প্রস্তুতি সারা। দফতর ধরে ধরে কাজের হিসাব তৈরি করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। আজ সোমবার পুরুলিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জোড়া প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন তিনি। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী নিউজ আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।